ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ, কিন্তু মায়াপুরের সেই বরিশালপুরের গরুর হাটে আজ সূর্যের আলো যেন ম্লান। যে হাটে ঈদের আগে ঠাঁই হতো না মানুষের, যেখানে রাতভর চলে ক্রেতা বিক্রেতার হাক ডাক, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হতো নিমিষে, সেই হাট আজ প্রায় ফাঁকা। বিশাল মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে মাত্র দুটো গরু। তাদের চোখেও যেন প্রশ্ন, ক্রেতারা কোথায়, মানুষজন কোথায়। হাটের এক কোণে বসে আছেন ষাটোর্ধ্ব গোবিন্দ দাস। 3 পুরুষ ধরে এই হাটেই গরু বিক্রি করেন। তার বাবা দাদা কেউ কখনো এমন দৃশ্য দেখেননি। চোখ মুছতে মুছতে তিনি বলছেন, বাবা এ কি হলো, গরুগুলো কেউ কিনছে না, ব্যাংকের লোনের কিস্তি বাকি, খাবার কিনবো কি দিয়ে, গরুগুলোকে আর কতদিন খাওয়াবো। এদিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন তরুণ। তাদের হাতে লাঠি নেই, চোখে রাগ নেই, বরং তাদের কণ্ঠে এক অদ্ভুত শান্ত তীক্ষ্ণ ব্যঙ্গ। একটি ট্রাক গরু নিয়ে আসতেই তারা থামালেন। চালককে জিজ্ঞেস করলেন, কেন নিজের মাকে এভাবে বেঁধে নিয়ে যাচ্ছেন? বিক্রি করে আপনি টাকা কামাবেন, আর আইনের গ্যারাকলে আমরা জেলে যাব, তা হবে না। মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান, সেবা করুন। এই দৃশ্য কোনো সিনেমার নয়, এটা আজকের পশ্চিমবঙ্গ। যে বাংলায় এতদিন গো রক্ষার নামে হুঙ্কার দেওয়া হয়েছে, যে বাংলায় গরুকে গোমাতা বলে পূজা করা হয়েছে, সেই বাংলাতেই আজ পাশা উল্টে গেছে। মুসলিম সমাজ এখন অবতীর্ণ হয়েছে এক অদ্ভুত ভূমিকায়, গোরক্ষকের ভূমিকায়। আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হাউমাউ করে কাঁদছেন, প্রার্থনা করছেন কোনো উপায়ে যেন মুসলিমরা গরু কেনেন, কোরবানি দেন। এই অদ্ভুত পরিস্থিতির নেপথ্যে রয়েছে একটিমাত্র সিদ্ধান্ত। গত 13 মে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার হঠাৎ করে কার্যকর করে 1950 সালের একটি ঘুমন্ত আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। আইনটি কি বলে? 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, কোনো প্রকাশ্য স্থানে কোরবানি দেওয়া যাবে না, আর এই নিয়ম ভাঙলেই সোজা 6 মাসের জেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার যখন এই আইন কার্যকর করল, তখন হয়তো তারা ভাবেনি যে এর ফল এমন হবে, বরং তাদের মনে ছিল এক রাজনৈতিক হিসাব, হিন্দু ভোট ব্যাংককে আরো শক্ত করে ধরে রাখা। কিন্তু ইতিহাস যেন তাদের উপর দিয়েই এক চরম প্রতিশোধ নিতে শুরু করেছে। আর এই আইন কার্যকরের অতি উৎসাহ যখন হিংসার এক চরম রূপ নিল, তখনই পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র প্রকাশ্য রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসলেন। মুহূর্তে সেটা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মানুষের মধ্যে শুরু হলো তীব্র প্রতিক্রিয়া। আর ঠিক তখনই মুসলিম সমাজ নিল এক অভাবনীয় সিদ্ধান্ত। তারা অস্ত্র তুলল না, হুঙ্কার দিল না, বরং বেছে নিল নীরব মারাত্মক এক বয়কটকে। এই বয়কটের ফলাফল যা দাঁড়িয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সব পশুর হাট, সুনুক পাহাড়ি, মায়াপুর, বীরশিবপুর, বাঘ জেলা, যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকা লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে আকাশ বাতাস মুখরিত থাকতো, সেখানে আজ শ্মশানের নিরাপত্তা। যে হাটে শত শত পশু আসতো, সেখানে আজ গোটা হাটে হয়তো মাত্র দুটো গরু দাঁড়িয়ে আছে। মুসলিম ক্রেতারা হাটমুখী হচ্ছেন না। তারা বলছেন, যখন গরু কেনাই অপরাধ, যখন কোরবানি দিলেই জেল, তখন আমরা গরু কিনবো কেন? আমরা মুরগি কিনবো, খাসি কিনবো। গরু দিয়ে কোরবানি না দিলেও আমাদের ঈদ হবে। হাটের এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন কয়েক প্রজন্ম ধরে দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকা হিন্দু খামারিরা। তাদের চোখে পানি, মুখে হতাশা। তারা বলছেন, এই গরুগুলো আমরা লালন পালন করেছি নিজের সন্তানের মতো, এখন এগুলো কেউ কিনছে না, কি করব আমরা? বাস্তব চিত্র যে কতটা ভয়াবহ তা খামারিদের মুখ থেকে শুনলে স্পষ্ট বোঝা যায়। বড় খামারিদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। গরু পালন, খাবার, ওষুধ, পরিচর্যা সব মিলিয়ে খরচের শেষ নেই। খামারিরা হিসাব করে বলছেন, একটি গরু 7-8 বছর দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন তাকে বয়স 14 না হওয়া পর্যন্ত বাঁচিয়ে রাখতে হলে একটি গরুর পেছনে 7.5 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। অনুৎপাদনশীল পশুকে খাইয়ে খামারিরা নিজে কি খাবেন? অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে এই বিপুল লোকসান আর ঋণের বোঝা টানতে না পেরে খামারিরা এখন আত্মহত্যার আশঙ্কা করছেন। তাদের একটাই আর্তনাদ, এই গরু যদি এখন বিক্রি না হয়, তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। মালদহের এক খামারি কাঁদো কাঁদো গলায় বললেন, সরকার কি চায় আমরা সবাই আত্মহত্যা করি? গরু বেচতে দেবে না, আবার গরু জবাইও করতে দেবে না, তাহলে উপায় কি? গরুগুলো রাস্তায় ছেড়ে দেব? এই সংকট ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করেছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দ্রুত কিছু একটা ভাবা দরকার। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধর্মীয় ছাড়ের আবেদন জানিয়েছেন। তারা বলছেন, কোরবানি ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, এর উপর এই বিধিনিষেধ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। কিন্তু চমকপ্রদ বিষয় হলো, খোদ মুসলিম নেটিজেন
নেটিজেনরাই এখন নওশাদ সিদ্দিকীর এই মধ্যস্থতার সমালোচনা করছেন। তারা বলছেন, চিঠি দেওয়ার দরকার নেই, এটা চলতে দিন, আমরা আর গরু খাবো না, এবার ওদেরকে বুঝতে দিন গ্রামীণ অর্থনীতি কিভাবে চলে। এই বক্তব্যের পেছনে এক গভীর কৌশলগত বোধ কাজ করছে। মুসলিম সমাজ যেন বলতে চাইছে, এতদিন তোমরা গো রক্ষার নামে আমাদের উপর অত্যাচার করেছ, এখন আমরাই গরু ছেড়ে দিচ্ছি, এখন দেখো গরু বাঁচাতে গিয়ে তোমাদের অর্থনীতি কিভাবে তলানিতে ঠেকে। আইনি লড়াই কিন্তু থেমে নেই। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সিপিআইএমএল লিবারেশন নেতা মলয় তিওয়ারি এবং খামারিদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ আদালতে সাফ জানিয়েছেন, পর্যাপ্ত পশু চিকিৎসা পরিকাঠামো বা কসাইখানার সুবিধা ছাড়াই সরকার এই সেকেলে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর ফলে শুধু মাংস ব্যবসায়ী নয়, পশু খাদ্য সরবরাহকারী, চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে গ্রামীণ অর্থনীতির প্রতিটি স্তরে কোটি কোটি মানুষের রুটি রুজিতে টান পড়েছে। আইনজীবীরা আরও বলছেন, 1950 সালের এই আইনটি ছিল মূলত প্রতীকী। এতদিন এটি কখনো কঠোরভাবে প্রয়োগ করা হয়নি। এখন হঠাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করেই এই আইন জারি করা হয়েছে, যা সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী। আদালত এই মামলাগুলোর শুনানির জন্য গ্রহণ করলেও এখনও চূড়ান্ত রায় দেননি। ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন গুনছে গোটা রাজ্য। এই গরু সংকট শুধু বাস্তবের হাটেই সীমাবদ্ধ নেই, ডিজিটাল দুনিয়াতেও তা নিয়ে তোলপাড় চলছে। মাত্র একদিনে ইউটিউব ও ফেসবুকে এই সংক্রান্ত প্রতিবেদন প্রায় 40 লাখ মানুষ দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় মুসলিম ইনফ্লুয়েন্সাররা এবার ঈদুল আজহার আগে প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন, খবরদার কেউ এবার কোরবানি দিতে গরু কিনবেন না, বরং টাকাটা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেন। এই বার্তা ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই। হিন্দু খামারিরা বলছেন, এটা আমাদের সর্বনাশ করে দিচ্ছে। মুসলিমরা যদি সত্যি গরু কেনা বন্ধ করে দেয়, তাহলে আমরা সবাই পথে বসবো। বিশ্লেষকরা আরও সতর্ক করছেন, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। যদি এই বিশাল জনগোষ্ঠী সত্যিই গরুর মাংস খাওয়া বন্ধ বা কমিয়ে দেয়, তবে বিকল্প হিসেবে মুরগি, খাসি এবং মাছের চাহিদা আকাশচুম্বী হয়ে উঠবে। এর ফলে এসব পণ্যের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। অর্থাৎ শুভেন্দু সরকারের এই চাল শেষ পর্যন্ত বুমেরাং হয়ে পুরো গ্রামীণ অর্থনীতিকে দেউলিয়া করে দিতে পারে। সন্ধ্যা নেমেছে কলকাতায়। নবান্নের মুখ্যমন্ত্রীর চেম্বারে আলো জ্বলছে এখনও। টেবিলে ছড়ানো আছে খামারিদের আরতি, ব্যবসায়ীদের চিঠি আর বাজার থেকে আসা সর্বশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়ারে বসে আছেন, তার মুখের অভিব্যক্তি কিছুই বলছে না। সামনে দাঁড়িয়ে থাকা এক শীর্ষ আমলা ফিসফিস করে বললেন, স্যার, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মুসলিম বয়কটে গোটা পশু ব্যবসা ভেঙে পড়েছে। খামারিরা আত্মহত্যার কথা বলছে, দলের ভেতরেও অসন্তোষ বাড়ছে। কিছুক্ষণ নীরব থাকলেন মুখ্যমন্ত্রী, তারপর ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বললেন, আমি ভেবেছিলাম আইনটা করলে হিন্দু ভোট একদম পাকা হয়ে যাবে। কিন্তু কথাটা শেষ করলেন না তিনি, কারণ তিনি জানেন রাজনীতির অঙ্ক সবসময় কাগজ কলমে মেলে না। কখনো কখনো একটি ছোট ভুল গোটা সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। এদিকে খবর আসছে, রাজ্যের একাধিক জায়গায় খামারিরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। পশুর হাটগুলোতে ক্রেতা শূন্যতা বাড়ছে, আর মুসলিম সমাজ তাদের বয়কটের আরও শক্ত করে অস্ত্র ধরেছে। প্রশ্নগুলো ভাসছে বাতাসে। মুখ্যমন্ত্রী কি পিছু হটবেন, আইন প্রত্যাহার করবেন, নাকি আরও কঠোর হবেন? আর মুসলিম সমাজের এই বয়কট কি শুধুই প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক চাল? নবান্নের ওই বন্ধ দরজার আড়ালে কি চলছে এখন? উত্তর মিলবে সময়ে, কিন্তু ততদিন বাংলার হাটগুলো হয়তো পুরোপুরি শ্মশান হয়ে যাবে।